সালটা 1856। সুইজারল্যান্ড তখন ইউরোপের সব থেকে গরিব আর অভিশপ্ত একটি ভূখণ্ড। আর এই মৃতপ্রায় অবস্থার সুযোগ নিয়ে শকুনের মতো নজর পড়েছিল ফ্রান্সের বিশাল ব্যাংকিং সাম্রাজ্যের। ফরাসি ধনকুবেরদের লক্ষ্য ছিল একটাই, সুইজারল্যান্ডের বুকে তৈরি হতে চলা নতুন রেলওয়ে নেটওয়ার্ককে পুরোপুরি দখলে নেওয়া। কারণ তারা জানতো এই পথ যার দখলে থাকবে, পুরো ইউরোপের বাণিজ্য তার হাতের মুঠোয় চলে আসবে। ফরাসিরা সেদিন সফল হলে সুইজারল্যান্ড চিরকালের মতো বিদেশি শক্তির দাসে পরিণত হতো। কিন্তু তাদের এই পথে বাধা হয়ে দাঁড়ালো এক জেদি আর কিছুটা পাগলাটে মানুষ, অ্যালফ্রেড এশার। বিদেশি শক্তিকে রুখতে না ছিল তার কাছে কোনো সেনাবাহিনী, না ছিল দেশের কোষাগারে কানাকড়ি, কিন্তু তার মাথায় ছিল একটি মাস্টার প্ল্যান। এশার বুঝতে পেরেছিলেন বিদেশিদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে নিজেদের টাকাতেই রেলওয়ে বানাতে হবে। তাই 1856 সালের 5ই জুলাই তিনি ফরাসিদের বিরুদ্ধে এমন এক অসম অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা করেছিলেন যা শুনে ফরাসি ব্যাংকাররা হেসেই উড়িয়ে দিয়েছিলেন। তিনি প্রথমত সুইস জনগণের কাছে আবেদন জানালেন নিজেদের দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার জন্য। চালু করলেন একটি ব্যাংক যাকে আজ আমরা ক্রেডিট সুইস নামে চিনি। লক্ষ্য ছিল 3 মিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক জোগাড় করা দেশবাসীর থেকে। অনাহারে ধুঁকতে থাকা একটি দেশের জন্য যা ছিল অলীক স্বপ্ন। সবাই ভেবেছিল এই গরিব দেশের মানুষ 1 পয়সাও দিতে পারবে না। কিন্তু এরপর যা ঘটল তা পুরো ইউরোপের ইতিহাস পাল্টে দিয়েছিল। মাত্র 3 দিনের মধ্যে গরিব কৃষক, শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ দেশের স্বার্থে তাদের জমানো শেষ সম্বল, রূপোর কয়েন আর গয়না নিয়ে জুরিখের রাস্তায় লাইন দিল। 3 মিলিয়নের বদলে জমা পড়ল 218 মিলিয়ন ফ্র্যাঙ্ক, যা ছিল প্রয়োজনের চেয়ে 73 গুণ বেশি। ফরাসি সাম্রাজ্য শুধু হতবাকি হয়নি, সুইজারল্যান্ড দখলের স্বপ্ন থেকে তারা পিছু হাঁটতে বাধ্য হলো। একটি দেশের মানুষ যখন তাদের সর্বস্ব দিয়ে দেশকে রক্ষা করতে দাঁড়ায়, তখন নতুন ইতিহাসের তৈরি হয়। কিন্তু এরপর অ্যালফ্রেড এশার নিজের জেদ আর বুদ্ধির জোরে এমন কিছু করলেন যা খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা একটি দেশের ভাগ্য চিরকালের জন্য বদলে দিয়েছিল। যে দেশের মাটিতে 1 ফোঁটা তেল নেই, এক রুক্তি সোনা বা কয়লা নেই, যাদের কৃষকরা একসময় খিদের জ্বালায় ঘাস আর গাছের ছাল খেয়ে বেঁচেছিল, তারা কিভাবে শুধুমাত্র মেধা আর কিছু পাগলাটে কৌশল দিয়ে আজ পৃথিবীর অন্যতম ধনী ও শক্তিশালী দেশে পরিণত হলো। চলুন আজ আমরা 200 বছরের পুরনো সেই রহস্যের পাতা উল্টাই এবং জানার চেষ্টা করি চরম ব্যর্থতার খাত থেকে উঠে এসে পৃথিবীর স্বর্গ হয়ে ওঠার এক অবিশ্বাস্য ইতিহাস। আর সেই সাথে জানবো যেখানে সুইজারল্যান্ডের কিছুই ছিল না, সেখানে প্রাকৃতিক সম্পদে ভরপুর হয়েও আমাদের দেশ ভারতবর্ষ আজ কোথায় পিছিয়ে আছে এবং কি পদক্ষেপ নিলে আমরা সুইজারল্যান্ডের মতো এক সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবো। অদ্ভুত দশের আজকের পর্বে আপনাকে স্বাগত। চলুন শুরু করা যাক। 1850-এর দশকে অ্যালফ্রেড এশার ইউরোপ এবং আমেরিকা জুড়ে একটি প্রবণতার দিকে লক্ষ্য করেছিলেন এবং তিনি একটি ভয়ঙ্কর বাস্তবতা দেখতে পেয়েছিলেন। তিনি দেখেছিলেন যে বিশ্বের দ্রুততম এগিয়ে চলা দেশগুলো রেলওয়ে নামক একটি যুগান্তকারী আবিষ্কারের কারণে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কারণ রেলওয়ে পরিবহনের খরচ 95% কমিয়ে দিয়েছিল এবং কয়েক কিলোমিটারের মধ্যে পণ্য বিক্রি করা একজন কৃষক এখন তার পণ্য 1000 কিলোমিটার দূরেও বিক্রি করতে পারত। যেমন ধরুন, আমেরিকার পিটার্সবার্গের এক কৃষক নিজের বানানো সর্ষের মতো ঝাঁঝালো এক ধরনের চাটনি এবং কেচাপ বোতলে প্যাক করে সারা দেশে তা বিক্রি করা শুরু করলেন। আর এটা করার জন্য সে রেলওয়েকে ব্যবহার করছিলেন। জানলে অবাক হবেন, সেই কোম্পানির 2026 সালের মূল্য প্রায় $40 বিলিয়ন। আজ সারা বিশ্বে এই কোম্পানিকে ক্রাফট হেইঞ্জ নামে চেনে। একইভাবে অলস্টারের প্রত্যন্ত অঞ্চলে একজন ফার্মাসিস্ট একটি সিরাপ আবিষ্কার করেছিলেন এবং রেলওয়ের কারণেই আজ আমরা এই কোম্পানিকে কোকোকোলা হিসাবে চিনি। একইভাবে ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে জার্মানি পর্যন্ত প্রতিটি দেশ, তারা সবাই রেলওয়ে থেকে সাম্রাজ্য গড়ে তুলছিল, যেখানে সুইজারল্যান্ডের মানুষ তখনও ঠেলাগাড়ি ঠেলছিল। তাই 1852 সালে একজন চিন্তাশীল রাজনীতিবিদ এবং ব্যবসায়ী হিসাবে অ্যালফ্রেড এশার সুইজারল্যান্ডের জন্য রেলওয়ে নির্মাণের জন্য একটি আইন পাশ করলেন। কিন্তু সমস্যা ছিল, তাদের কাছে না ছিল কোনো কয়লা, না লোহা, আর না ছিল সমতল জমি।
দেশের 60% এলাকায় ছিল দুর্গম পাহাড়। ব্যাপারটা ঠিক কতটা অসম্ভব ছিল জানেন? এটা অনেকটা পকেটে 1 পয়সা না নিয়ে আর খালি হাতে আমাদের হিমালয় পর্বত কেটে ট্রেন চালানোর স্বপ্ন দেখার মতো একটি পাগলামি। কিন্তু ভিডিও শুরুতেই আমরা দেখেছি কিভাবে অ্যালফ্রেড এশার এই পাগলামি করেছিলেন। তিনি কিভাবে সাধারণ মানুষের টাকায় ক্রেডিট সুইস ব্যাংক তৈরি করে ফান্ডিং এর চিন্তা দূর করে। কিন্তু এখানেই শুরু হলো আরেকটি মারাত্মক সমস্যা, কারণ টাকার বান্ডিল তো আর নিজে নিজে পাহাড় কাটতে পারবে না। টাকা দিয়ে তো আর টানেল বা ব্রিজের নকশা বানানো যায় না। এর জন্য দরকার সেরা মাথার, দরকার দুর্ধর্ষ সব ইঞ্জিনিয়ারের। আর অবিশ্বাস্য হলেও সত্যি, সেই মুহূর্তে পুরো সুইজারল্যান্ডে একটাও ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না। বন্ধুরা, এশার বুঝতে পেরেছিলেন যে বিনিয়োগের বিশেষ সুযোগগুলো সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসাই হলো সম্পদ বাড়ানোর আসল উপায়। বর্তমান সময়ে নিজেদের জমানো টাকা ঠিক জায়গায় খাটানোর জন্য বিনিয়োগের বিভিন্ন মাধ্যমগুলো কিভাবে কাজ করে তা বুঝতে পারা আপনার জন্য ঠিক ততটাই জরুরি। অনেক আগে থেকেই ধনীরা কর্পোরেট বন্ডে বিনিয়োগ করে এসেছে নিজেদের সম্পদ বাড়াতে। এখন সেবির নতুন নিয়ম এবং ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে সাধারণ মানুষের জন্য এতে বিনিয়োগ করা অনেক সহজ হয়ে গেছে। কর্পোরেট বন্ডে বিনিয়োগের জন্য আমি ব্যক্তিগতভাবে উইন্ড ওয়েলথ ব্যবহার করছি। সম্পূর্ণ স্বচ্ছতার খাতিরে জানিয়ে রাখি, উইন্ড ওয়েলথ হলো 4 ডিগ্রি ওয়াটার সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ট্রেড নেম, যা একটি সেবি রেজিস্টার্ড ব্রোকার। সব থেকে ভালো ব্যাপার হলো এখানে বিনিয়োগ করার আগেই আপনি জানতে পারবেন যে আপনি কতটা ফিক্সড রিটার্ন পাবেন এবং কখন আপনি আপনার আসল টাকা ফেরত পাবেন। এই প্ল্যাটফর্মে থাকা কর্পোরেট বন্ডগুলো সাধারণত বার্ষিক 9% থেকে 12%-র কাছাকাছি ফিক্সড রিটার্ন দেয় এবং এগুলোর বেশিরভাগেরই ক্রেডিট রেটিং BBB থেকে AA এর মধ্যে থাকে। আগে এই বন্ডগুলোতে বিনিয়োগ করতে একসাথে অনেক টাকার প্রয়োজন হতো, যা সবার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু এখন নতুন নিয়মের ফলে সাধারণ মানুষ খুব অল্প টাকা দিয়েও অনলাইনে বিনিয়োগ শুরু করতে পারেন। এই প্ল্যাটফর্মে বিনিয়োগ প্রক্রিয়াটিও খুব সোজা। আপনি খুব সহজেই ইউপিআই বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারেন এবং ড্যাশবোর্ডে সহজেই আপনার বিনিয়োগের বিস্তারিত তথ্য ও টাকা ফেরতের শিডিউল ট্র্যাক করতে পারেন, যা পুরো প্রক্রিয়াটিকে একদম স্বচ্ছ করে তোলে। আরেকটা দারুণ ব্যাপার হলো উইন্ড ওয়েলথ তাদের লিস্টে করা প্রত্যেকটি বন্ডে নিজেদের 2% টাকা বিনিয়োগ করে। এটা প্রমাণ করে যে তারা নিজেদের বন্ডগুলোর ওপর কতটা ভরসা রাখে। এছাড়া মেয়াদের আগেই টাকার দরকার হলে আপনি এই প্ল্যাটফর্মেই আপনার বন্ড বিক্রি করে দিতে পারবেন। আপনি যদি নিজের জমানো টাকা ভালো কোনো জায়গায় বিনিয়োগ করে নিশ্চিত লাভ পেতে চান, তবে উইন্ড ওয়েলথ একবার ব্যবহার করে দেখতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখনই লিঙ্কটি চেক করুন। ইঞ্জিনিয়ারদের এই অভাব মেটাতে অ্যালফ্রেড এশার এমন এক অবিশ্বাস্য পরিকল্পনা তৈরি করলেন, যা শুনলে আপনি মানতে বাধ্য হবেন যে লোকটা নিজের সময়ের চেয়ে কতটা এগিয়েছিলেন। 1848 সালের কথা। পুরো ইউরোপ তখন বিপ্লবের আগুনে জ্বলছে। ফ্রান্স, জার্মানি বা ইটালির মতো দেশগুলোর মানুষ রাজার শাসন হাঁটিয়ে বাক স্বাধীনতার দাবিতে বিদ্রোহ শুরু করেছে। কিন্তু ঠিক সেই চরম বিশৃঙ্খলার সময় সুইজারল্যান্ড ঠিক উল্টো কাজটি করেছিল। সুইজারল্যান্ড তখন চুপচাপ নিজের জন্য এমন এক আধুনিক সংবিধান তৈরি করে ফেললো, যেখানে মানুষকে দেওয়া হলো মন খুলে কথা বলার অধিকার আর স্বাধীন সংবাদ মাধ্যমের গ্যারান্টি। আর ম্যাজিকটা হলো ঠিক সেখানে। রাতারাতি সুইজারল্যান্ড হয়ে উঠল দাঙ্গায় মেতে থাকা ইউরোপের বুকে সবচেয়ে নিরাপদ আর শান্তির জায়গা। এতে কি হলো জানেন? সারা ইউরোপের সব থেকে মেধাবী মানুষেরা সুইজারল্যান্ডে আসতে শুরু করলো, কারণ তাদের নিজেদের দেশ নিরাপদ ছিল না। তাবর তাবর সব প্রতিভাধর মানুষ, যাদের নামে নিজেদের দেশে অ্যারেস্ট ওয়ারেন্ট বা হুলিয়া জারি হয়েছিল, তারা সবাই প্রাণ বাঁচাতে এই নিরাপদ সুইজারল্যান্ডে পালাতে শুরু করলো। মাথায় অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে বিশ্ববিখ্যাত সুরকার রিচার্ড ওয়াগনার এসে আশ্রয় নিলেন জুরিখে। তিনি এমন সব অপেরা লিখেছিলেন যা পশ্চিমা সঙ্গীতকে নতুন রূপ দেয়। জুরিখেরই এক লাইব্রেরিতে বসেই লেনিন ছক কষতে লাগলেন তার বিখ্যাত বিপ্লবের। শুধু তাই নয়, জুরিখের বিশ্ববিদ্যালয় এতটাই প্রগতিশীল হয়ে উঠল যে পুরো ইউরোপের প্রথম মহিলা ডাক্তারও বের হলো এখান থেকেই। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার ব্যাপারটা ছিল অন্য জায়গায়। ইউরোপের সেরা সেরা অধ্যাপকেরা যখন নিজেদের দেশ থেকে পালিয়ে সুইজারল্যান্ডে এলেন, তারা সবাই মিলে সেখানে জন্ম দিলেন বিশ্বের সেরা কয়েকটি ইউনিভার্সিটির। এমনকি যে প্রতিষ্ঠান থেকে স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন বেরিয়েছিলেন, সেই জুরিখ ফেডারেল পলিটেকনিকও গড়ে উঠেছিল
এই পলাতক মেধাবীদের হাত ধরে। একবার ভেবে দেখুন গেম প্ল্যানটা। মেধা বা ট্যালেন্ট কেনার জন্য সুইজারল্যান্ডকে এক পয়সাও খরচ করতে হয়নি। তারা শুধু বিপদের সময় ওই মানুষগুলোকে একটা নিরাপদ আশ্রয় দিয়েছিল। টাকা আর মেধা দুটোই যখন হাতে চলে এলো, তখন এশার শুরু করলেন তার আসল ম্যাজিক। তিনি এমন দুটো কাজ করলেন যা পুরো সুইজারল্যান্ডের চেহারাই বদলে দিল। প্রথমত, তিনি সুইজারল্যান্ডের আনাচে কানাচে রেলের জাল দিয়ে বিছিয়ে দিলেন। দুর্গম পাহাড়, উপত্যকা আর ছোট ছোট গ্রামগুলোর বুক চিরে তারা এমন এক রেলওয়ে নেটওয়ার্ক বানালো যা আজও পৃথিবীর সব থেকে ঘন রেলওয়ে নেটওয়ার্ক। 5,000 কিলোমিটারের ট্র্যাকে প্রতিদিন 20,000 ট্রেন চলে। একবার ভেবে দেখুন, ভারতের সিকিমের মতো দুর্গম পাহাড়ি রাজ্যে যেখানে আজও আমরা ট্রেন পৌঁছে দেওয়ার জন্য লড়াই করছি, সেখানে এই লোকগুলো 150 বছর আগে বরফে ঢাকা পাহাড়ের উপর দিয়ে ট্রেনের জাল বিছিয়ে দিয়েছিল। কিন্তু আসল পাগলামিটা তখনও বাকি। ম্যাপের দিকে তাকালে দেখবেন সুইজারল্যান্ডের উত্তরে হলো জার্মানি, ইউরোপের সব থেকে বড় ইন্ডাস্ট্রি, আর দক্ষিণে ইটালি, যেখান থেকে পুরো বিশ্বে মালপত্র পাঠানো হতো। কিন্তু এই দুই দেশের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল 3 কিলোমিটার উঁচু এক নিরেট পাথরের দেওয়াল, আলপাস পর্বতমালা। 600 বছর ধরে এই পাহাড় ছিল সুইসদের কাছে এক অভিশাপ। পাহাড় পার হওয়ার একটাই রাস্তা ছিল, গথার্ড পাস। খচ্চরের পিঠে মাল চাপিয়ে বরফের মধ্যে মৃত্যুর সাথে লড়তে লড়তে, ভগবানকে ডাকতে ডাকতে এই পাহাড় পার হতে সময় লাগতো 2 থেকে 3 দিন। তাও আবার বছরে মাত্র 5 মাস রাস্তা খোলা থাকতো। ঠিক তখনই ওই পাগলাটে লোকটা অ্যালফ্রেড এশার সিদ্ধান্ত নিলেন আলপাসের বুক চিরে সোজা একটা রেল টানেল বানাবেন। কিন্তু তার আসল মাস্টার স্ট্রোকটা কি ছিলেন জানেন? তিনি জার্মানি আর ইটালিকে বুঝিয়ে ওই টানেল বানানোর খরচের একটা বড় অংশ তাদের পকেট থেকে বের করে নিলেন। টানা 10 বছর পাথর কাটার পর যখন এই টানেল চালু হলো, ম্যাজিক হয়ে গেল। 3 দিনের রাস্তা নেমে এলো মাত্র 8 ঘন্টায়। যাতায়াতের খরচ এক ধাক্কায় 80% কমে গেল। চোখের পলকে সুইজারল্যান্ড হয়ে উঠল পুরো ইউরোপের বাণিজ্যের মূল কেন্দ্র। যে দেশ একদিন চারিদিকে পাহাড় দিয়ে আটকে থাকা একটি অভিশপ্ত জায়গা ছিল, তারাই রাতারাতি ইউরোপের 16% জিডিপির কন্ট্রোলার হয়ে বসলো। এরপরেই সুইজারল্যান্ড দ্বিতীয় এবং সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায়টি শুরু করে, যেখানে তারা বিশ্বের অন্যতম ধনী দেশ হয়ে ওঠার জন্য সব থেকে চতুর কৌশলগুলো ব্যবহার করেছিল, যাকে আমরা জিরো কস্ট বা শূন্য খরচের কৌশল বলতে পারি। তারা এমন টাকা বিক্রি করলো যা তাদের ছিল না, এমন ওষুধ বানালো যা তারা আবিষ্কারই করেনি, আর এমন চকলেট বেচলো যার কাঁচামাল তাদের দেশে জন্মাই না। চলুন দেখি এই ম্যাজিকটা তারা কিভাবে করলো। টাকার গল্প দিয়েই শুরু করা যায়। এটা তো আমরা সবাই জানি, পৃথিবীতে যখনই কোনো যুদ্ধ বা বিপদ শুরু হয়, মানুষ প্রথম যে কাজটা করে তা হলো ভয় পেয়ে নিজেদের জমানো টাকা সব থেকে নিরাপদ জায়গায় লুকিয়ে ফেলে। মানুষের একটাই চিন্তা থাকে, প্রাণ গেলেও যেন সম্পদ না যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও মানুষের ঠিক একই রকম একটা গোপন আর নিরাপদ জায়গার দরকার ছিল। এমন একটা জায়গা যেখানে দেশ দেউলিয়া হয়ে গেলেও বা সরকার নাগরিকদের সম্পদ বাজেয়াপ্ত করতে চাইলেও কোনো ট্যাক্স অফিসারের সাধ্যই থাকবে না তাদের টাকার গন্ধ পাওয়ার। আর মানুষের এই ভয়ের সুযোগটাই কাজে লাগালো সুইজারল্যান্ড। 1934 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে তারা এক অভাবনীয় আইন পাশ করলো। আইনে সাফ জানিয়ে দেওয়া হলো, কোনো সুইস ব্যাংকার যদি তার কাস্টমারের নাম বা পরিচয় কাউকে ফাঁস করে, তবে তাকে সোজা জেলে যেতে হবে। এটা হবে এক মারাত্মক ফৌজদারি অপরাধ। ব্যাস, যুদ্ধ শুরু হতেই এই গোপনীয়তাই হয়ে উঠল তাদের সব থেকে দামি প্রোডাক্ট। 1941 সালের মধ্যে সুইস ফ্রাঙ্ক হয়ে দাঁড়ালো পৃথিবীর একমাত্র ভরসার কারেন্সি। এমনকি খোদ হিটলারের দেশের টাকাও তখন মূল্যহীন। অস্ত্র কেনার জন্য হিটলারেরও তখন সুইস ফ্র্যাঙ্ক দরকার ছিল। আর এই সুযোগে সুইস ব্যাংকগুলো হিটলারের কাছ থেকে টন টন সোনা কিনে নিয়েছিল, যার আজকের বাজার মূল্য প্রায় 5 বিলিয়ন থেকে 8.5 বিলিয়ন ডলারের কাছাকাছি। এক কথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে সুইজারল্যান্ডই হয়ে উঠেছিল হিটলারের ব্যাংকার। কিন্তু সুইসদের আসল ধূর্ত চালটা তো তখনও বাকি। আজ সুইজারল্যান্ড পৃথিবীর সব থেকে বড় ফার্মা হাব বা ঔষধের কেন্দ্র। কিন্তু যে দেশে কোনো রাসায়নিক কাঁচামাল নেই, তারা এটা পারলো কিভাবে? উত্তরটা হলো একটি আইনি ফাঁক।
সেই সময় ফ্রান্সে কোনো ঔষধের ফর্মুলা কপি করা ভীষণ কঠিন ছিল। শুধু ফ্রান্সই নয়, অন্যান্য দেশেও কোনো ঔষধ আবিষ্কার হলে তার পেটেন্ট জারি হতো আবিষ্কারকের নামে, এবং সেই ফর্মুলাকে কপি করা ছিল আইনি অপরাধ। সুইজারল্যান্ড ঠিক এর উল্টো করলো। তারা টানা 100 বছরের জন্য যে কারো ফর্মুলা কপি করার আইনি পারমিশন দিয়ে দিল। এর মানে আপনি পৃথিবীর যে কোনো ফর্মুলা কপি করে সুইজারল্যান্ডে এনে জিনিস বানিয়ে অর্থ উপার্জন করতে পারতেন, আর আপনার বিরুদ্ধে কোনো মামলাই হতো না। আর সব থেকে মজার বিষয় হলো, আপনি উপার্জিত অর্থ সুইস ব্যাংকে জমা রাখতে পারতেন। ব্যাস, পৃথিবীর সব বুদ্ধিমান কেমিস্টরা ফ্রিতে ফর্মুলা নিয়ে সুইজারল্যান্ডে হাজির হলো। ফরাসিদের একটা সাধারণ রঙের ফর্মুলা কপি করা থেকে শুরু করে পরে চুপচাপ ঔষধে পরিণত হয়েছিল। আর আজ সুইজারল্যান্ড সারা পৃথিবীতে প্রতি বছর $169 বিলিয়ন ঔষধ রপ্তানি করে। পরিমাণটা চমকপ্রদ, তাই না? এরপর আসা যাক চকলেটের কথায়। সব থেকে বড় ভাগ্যের পরিহাস হলো, সুইজারল্যান্ডে কোকো গাছ জন্মাই না, অথচ সুইস চকলেট আজ পৃথিবীর সেরা। কিভাবে? 1875 সালে ড্যানিয়েল পিটার কোকোর সাথে কনডেন্সড মিল্ক মিশিয়ে এক নতুন ম্যাজিক তৈরি করলেন। আজ সেই কোম্পানির নাম নেসলে। এরপর রুডলফ লিন্ডর্ফ আবিষ্কার করলেন চকলেটকে মেশিনে ঘুরিয়ে রেশমের মতো মোলায়েম করার এক বিশেষ টেকনিক। জন্ম নিল লিন্ডর্ফ অ্যান্ড স্প্রিংলি, যারা আজ প্রায় $7 বিলিয়ন মূল্যের চকলেট বিক্রি করে। কাঁচামাল ছাড়াই তারা চকলেটের রাজা হয়ে বসলো। ঠিক এই ম্যাজিক তারা দেখিয়েছিল ঘড়ির ক্ষেত্রে। লোহা আর পিতলের মতো সস্তা জিনিসকে তারা ঘড়িতে বদলে দিল, যা পণ্যভিত্তিক বাজারে সুন্দর এবং নিখুঁত হওয়ার কারণে পুরো বিশ্ব সুইস ঘড়ির প্রেমে পড়ে গিয়েছিল। এভাবেই বিশ্বমানের অবকাঠামোর সাথে দেশকে সংযুক্ত করার মাধ্যমে সঠিক কারণে অর্থ সংগ্রহ করে, নীতি বা পলিসিকে বৃদ্ধির হাতিয়ার হিসাবে ব্যবহার করে এবং বিশ্বজুড়ে সেরা মেধা আকৃষ্ট করার মাধ্যমে সুইজারল্যান্ড পৃথিবীর অন্যতম ধনী দেশে পরিণত হয়েছে। দেখুন, আমরা ভারতীয়রা প্রায়ই নিজেদের ব্যর্থতা ঢাকতে একটা সহজ অজুহাত দিই। আমরা বলি চীনের মতো দেশ রাতারাতি এত উন্নত হয়েছে কারণ ওখানে তো ডিক্টেটরশিপ বা স্বৈরাচারী শাসন চলছে। ভারতের মতো গণতান্ত্রিক দেশে এত দ্রুত পলিসি পাস করা বা উন্নতি করা সম্ভব নয়। কিন্তু সুইজারল্যান্ডের এই 200 বছরের ইতিহাস আমাদের সেই অজুহাতকে সপাটে চড় মারে। সুইজারল্যান্ড কোনো স্বৈরাচারী দেশ নয়, বরং তারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি গণতান্ত্রিক দেশ। অথচ তারা প্রমাণ করেছে স্বইচ্ছা আর জেদ থাকলে গণতন্ত্রের মাধ্যমেও রাতারাতি ইতিহাস বদলানো যায়। সুইজারল্যান্ডের এই জার্নি থেকে ভারতের আজ বড় কিছু শিক্ষা নেওয়ার আছে। প্রথমত, সঠিক ইনফ্রাস্ট্রাকচার। সুইজারল্যান্ডের না ছিল তেল, না ছিল সোনা, শুধু দুর্গম পাহাড়ের বুক চিরে রেল লাইন বানিয়ে ওরা আজ $1 বিলিয়ন বাণিজ্যের রাজা। আর আমরা, আমাদের এত প্রাকৃতিক সম্পদ থাকার পরেও আমরা আজও পরিষ্কার ট্রেন আর একটা সাধারণ মালবাহী করিডোরের স্বপ্নই দেখে যাচ্ছি। দ্বিতীয়ত, মেধা বা ট্যালেন্টের মূল্যায়ন। সুইজারল্যান্ড যখন বিপদের সময় সারা পৃথিবীর সেরা মাথাগুলোকে নিজেদের দেশে টেনে এনে কাজে লাগিয়েছে, তখন আমরা ঠিক উল্টোটা করছি। সুযোগ আর ভালো জীবনের অভাবে আমরা আমাদের দেশেরই সেরা মেধাগুলোকে পশ্চিমা দেশগুলোর হাতে তুলে দিচ্ছি, যাকে বলি ব্রেইন ড্রেন। আর তৃতীয়ত, পলিসি বা নীতি। সুইসরা নিজেদের চরম অভিশাপগুলোকে আশীর্বাদে পরিণত করতে কয়েক মাসের মধ্যে কড়া কড়া আইন পাশ করেছে। আর আমরা গণতন্ত্রের দোহাই দিয়েই দশকের পর দশক ধরে একই নীতি নিয়ে শুধু তর্ক করে যাচ্ছি। সরকার বদলায়, ফাইলের ওপর ধুলো জমে, সময় পেরিয়ে যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আজ থেকে ঠিক 176 বছর আগে 1850 সালের সুইজারল্যান্ডের সাথে আজকের ভারতের অদ্ভুত একটা মিল আছে। সেদিন ওরা গরিব ছিল, সুযোগটা বিচ্ছিন্ন ছিল এবং মেধা হারাচ্ছিল। ওরা কিন্তু কোনো জাদুর কাঠির ছোঁয়ায় আজ এত ধনী হয়নি। ওরা সফল হয়েছিল কারণ ওদের একটা গোটা প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছিল যে তারা 200 বছরের একটি পরিকল্পনায় চলবে আর মাঝপথে কখনো পিছু হাঁটবে না। কিন্তু ভারতের মেধা মরছে প্রশ্ন ফাঁসের কারণে। রাজনীতিবিদেদের চোখে চোখ রেখে নীতি আদর্শের বদল চাওয়ার সাহস নেই এই প্রজন্মের, কারণ তারা খুশি ভাতাতে। কিন্তু কেন জানি না, তারপরেও আমি আশাবাদী। তাই হয়তো এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার প্রয়াস ভালো লাগলে ভিডিওটিকে ভালোবাসা দিতে ভুলবেন না।
আজ এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Fixed returns do not constitute guaranteed or assured returns. Investments in corporate debt securities, municipal debt securities, and securitized debt instruments are subject to credit risks, market risks, and default risks, including delay and/or default in payment.